আগুন সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির সম্পৃক্ততা নেই দাবি ফখরুলের। ওয়াশিংটন ঢাকা সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে বলছেন বিশ্লেষকরা। বড় নিয়ামক দুই দলের আদর্শিক মিল। আরো 3টি নতুন জাতের ধান উদ্ভাবন। লবণ ও বন্যা সহিষ্ণু জাত নিয়ে চলছে গবেষণা। বিশ্বজুড়ে ফের করোনা সংক্রমণের রেকর্ড। শনাক্ত 6.5 লাখ, মৃত্যু 10,000 ছুঁই। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাসে আগুন দেয়া বিষয়ে তিনি বলেন, সিসিটিভির ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন এবং আন্দোলনে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। 12 নভেম্বর রাজধানীতে অন্তত 10টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। হঠাৎ করে এই নাশকতায় তৈরি হয় ভীতিকর পরিস্থিতি। শনিবার নিজ বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদের শনাক্ত করতে সিসিটিভির ফুটেজ যাচাই করা হচ্ছে। যারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য যারা নিয়োজিত রয়েছে, দায়িত্বপ্রাপ্ত রয়েছে, তারা সবসময় প্রস্তুত আছে। যেগুলো 164 এর মাধ্যমে কিংবা তারা স্বীকৃতিমূলক জবানবন্দি যেগুলি দিচ্ছে, এগুলি আমরা সবগুলি বিশ্লেষণ করে যারা এর সঙ্গে যারা এগুলি করিয়েছে, অবশ্যই তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা আমরা নিব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের অপতৎপরতা বন্ধে বদ্ধপরিকর। বিএনপি কয়েক বছর আগেও আগুন সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। গোয়েন্দা সংস্থাদের কাছে যেগুলি রয়েছে সেগুলি বিশ্লেষণ করার দেখা যায় যে তাদের এই ফলাফল তারা মেনে নিতে পারেনি। সেই জন্যই হয়তো এরকম একটা ঘটনা ঘটিয়েছে। যেখানেই তারা নির্বাচনে পরাজিত হয়েছে সেখানে এই ধরনের একটা ধোঁয়াটে পরিবেশ তৈরি করার জন্য আগের সময়গুলিতে তারা প্রচেষ্টা চালিয়েছিল। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভোটে পরাজিত হয়ে বিভিন্ন নাশকতায় জড়িয়ে পড়ছে। জনগণ তাদের নেতিবাচক রাজনীতি প্রত্যাখ্যান করেছে, সে কারণে তারা নির্বাচনে পরাজিত হয়। আজকে তাই তারা জনগণের পর প্রতিশোধ নিতে আবার তাদের সে পুরনো খেলা আগুন সন্ত্রাস শুরু করেছে। রাজশাহী বাগমারা আওয়ামী লীগের এক সভায় তিনি আরো বলেন, জনগণ বিএনপির সব অপতৎপরতার জবাব দিবে। সকল বাধাকে আমাদের অতিক্রম করতে হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বাসে আগুন দেওয়ার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় 14টি মামলা করা হয়েছে। আসামি করা হয়েছে কয়েকশো জনকে। এরই মধ্যে 32 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে ডিএমপির উপ পুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন জানান, এসব ঘটনা যারা ঘটিয়েছে তাদের সবাইকে গ্রেপ্তারে অভিযান চলছে। অরাজকতা সৃষ্টির জন্য এ ধরনের সন্ত্রাসী তৎপরতা চালানো হয়েছে। এরই মধ্যে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসছে বলেও জানান তিনি। গ্রেপ্তারকৃতদের মধ্যে 28 জনকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত এই সংক্রান্তে 14টি মামলা রুজু হয়েছে। সর্বশেষ আপনারা জানেন, গতকাল শেষ মুহূর্তে আবার পল্টন থানায় আরেকটি মামলা রুজু হয়েছে। সব মিলে এখন পর্যন্ত এই সংক্রান্ত ঘটনাগুলোতে 32 জন আটক আছে। আমরা যতটুকু তদন্তে পেয়েছি তাদের দলীয় পরিচয় আছে। যানবাহনে আগুন দেওয়ার মতো নাশকতার সঙ্গে দলের নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সরকারের এজেন্টরা গাড়ি পুড়িয়ে বিএনপির উপর দোষ চাপাচ্ছে। জসিম জুয়েলের রিপোর্ট। ঢাকা 18 এবং সিরাজগঞ্জ 1 আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে বিএনপি। অংশ নেন দলের শীর্ষ নেতারা।
কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গোটা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সরকার। নির্বাচনের ফলাফল আগে থেকেই প্রস্তুত থাকে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। বাংলাদেশের নির্বাচন কমিশন আমেরিকান নির্বাচন কমিশনের চেয়ে উন্নত। কেন? তারা 5 দিনেও ফলাফল ঘোষণা করতে পারে না, এটা আমরা এখানে 5 মিনিটেই পারি। 5 মিনিটে তো পারবেন এই জন্যই যে আপনাদের ফলাফল আগে থেকে তৈরি করা থাকে। পরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের দ্বিবার্ষিক সভায় অংশ নেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অতীতের ধারাবাহিকতায় গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে সরকার। বৃহস্পতিবার কতগুলো বাস পুড়িয়ে দিয়েছে কে বা কারা দুর্বৃত্তরা, সেটা সম্পূর্ণভাবে আপনার আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপির উপরে দোষ চাপানো হচ্ছে। সেই আগের খেলা, সে ওল্ড গেম। তারা তাদের এজেন্টদের দিয়ে এই সমস্ত নাশকতামূলক কাজ করবে আর সেটা বিএনপির উপরে দোষ চাপিয়ে দেবে। নাশকতার কাজ যারা করছে তারা কোনো মতেই তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে বলেও অভিযোগ করেন তিনি। আবার আমরা ঐক্যবদ্ধ হয়ে এই জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। আরও 3টি নতুন ধানের জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। গবেষকরা জানান, জিঙ্ক, প্রোটিন, মিনারেল এবং ভিটামিন এ সমৃদ্ধ নতুন জাতের এই ধানে পুষ্টি চাহিদা পূরণ হবে। নতুন জাত উদ্ভাবনের পাশাপাশি লবণ ও বন্যা সহিষ্ণু ধানের জাত উদ্ভাবনেও গবেষণা চালাচ্ছে বিড়ির বিজ্ঞানীরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। ধানের জাত উন্নয়নে নিয়মিত গবেষণা করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। 1970 সালে প্রতিষ্ঠার পর থেকে 105টি উচ্চ ফলনশীল জাতের ধান পেয়েছে বাংলাদেশ। এখানকার উদ্ভাবিত ধানের জাত থেকেই কৃষক বছরে 38.07 মিলিয়ন টন চাল উৎপাদন করছে। 2013 সালেই চাহিদা মিটিয়ে 5.5 মিলিয়ন টন চাল উদ্বৃত্ত থেকেছে। আবহাওয়া, পরিবেশ ও অঞ্চলের সাথে সামঞ্জস্য রেখে ধানের জাতগুলো উদ্ভাবন করা হয়। আগে নতুন জাতের ধান উদ্ভাবনে 14 থেকে 16 বছর সময় লাগলেও এখন আধুনিক প্রযুক্তির ব্যবহারে 5 থেকে 7 বছর কমে এসেছে। মহামারী শুরু হওয়ার পর থেকে আমরা 3টি ধানের জাত উদ্ভাবন করেছি। জাতগুলো হচ্ছে বৃধান 97, বৃধান 98 এবং বৃধান 99। এর মধ্যে 2টি বড় মৌসুমের লবণাক্ততা সহনশীল ধানের জাত এবং একটি হচ্ছে রোপা মৌসুমের। হাইব্রিডে উৎপাদন বেশি, তাই কৃষকের আগ্রহ বেশি। এ পর্যন্ত 7টি হাইব্রিড জাতের ধান উৎপাদন করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির হাইব্রিড রাইস বিভাগের এই বিজ্ঞানী। 7টা হাইব্রিড ধানের জাত বিড়ি দিতে সক্ষম হয়েছে। সেই 7টা ধানের মধ্যে 4টা বড় মৌসুমের, 2টা আমন মৌসুমের, 1টা আউশ মৌসুমের। প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান, শুধু নতুন জাত উদ্ভাবনই নয়, ধানের গুণগত মান, লবণাক্ত, জলাবদ্ধতা সহনশীল জাত ও পুষ্টিগুণের দিকে নজর দেওয়া হচ্ছে। এখন জিঙ্ক সমৃদ্ধ আমরা জাত উদ্ভাবন করছি, আমরা আয়রন সমৃদ্ধ জাত উদ্ভাবন করছি, ভিটামিন এ সমৃদ্ধ আমরা জাত উদ্ভাবন করছি। খাদ্যের পাশাপাশি আমাদের নিউট্রিশনাল যে সিকিউরিটি, সেটাকে কিন্তু আমাদের এনশিওর করতে হবে। 2050 সনে আমাদের যে পপুলেশন হবে, সেটার খাদ্য চাহিদা আমরা কিভাবে পূরণ করব, ইতিমধ্যে কিন্তু আমরা একটা রূপরেখা আমরা প্রণয়ন করেছি। সুস্থ জাতি গঠনে আরও পুষ্টি সমৃদ্ধ ধানের জাত উদ্ভাবনে কাজ করছে ধান গবেষণা ইনস্টিটিউট। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন থাকবে। ডাটা রিকভারি সেন্টার তৈরি করেছেন দেশের প্রকৌশলীরা। ভিন্নধর্মী কাজ বলছেন সংশ্লিষ্টরা। অনেকেই মানছে না মাস্ক পরার বাধ্যবাধকতা। করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কা। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। দেশের প্রথম ডাটা রিকভারি সেন্টারটি দেশি তথ্য ও প্রযুক্তি প্রকৌশলীদের তৈরি। বিদেশি সহায়তা ছাড়াই আন্তর্জাতিক মানের এই ডিজাস্টার ডাটা রিকভারি সেন্টারটি তৈরি করেছেন তারা। প্রকল্প পরিচালক মেজর ওবায়দুর রেজা বলেন, বিদেশে প্রশিক্ষণ নিয়ে বড় বড় ডাটা সেন্টার তৈরি করলেও ডিজাস্টার ডাটা সেন্টারটি ভিন্নধর্মী একটি কাজ। যশোর ঘুরে এসে আবু হানিফের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই ডিজিটাল বাংলাদেশের যাত্রা। নির্বাচনের পটভূমি ছাড়াও 2টি অংশ রয়েছে। একটি হচ্ছে ভিশন 2021। ধীরে ধীরে বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে চলা, তারই ফসল এই ডিজাস্টার ডাটা রিকভারি সেন্টার। তবে এই তথ্য সংরক্ষণ কেন্দ্রটি যশোরে কেন স্থাপন করা হলো?
সিলেট থেকে চিটাগং অঞ্চল ভূমিকম্পের জন্য বেশি ঝুঁকিপূর্ণ, এরপরেই আছে ঢাকা। তাই কম ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি যশোরে স্থাপন করা হয়েছে। বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদ মেজর ওবায়দুর রেজার তত্ত্বাবধানে কাজটি সম্পন্ন করা হয়েছে। প্রথম বাংলাদেশি হিসাবে ওয়ার্ল্ড ডাটা সেন্টারের প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন তিনি। তো অপারেশনাল সাস্টেনেবিলিটির দিক থেকে যদি চিন্তা করা হয়, এই ডিজাস্টার রিকভারি সাইটটি ক্যাপাসিটি বাংলাদেশের জন্য এটা অত্যন্ত দক্ষতার সাথেই এটা পরিপূর্ণ করতে পারবে। বিজিবির তার নিজস্ব রিকোয়ারমেন্টগুলি ফুলফিল করে। আপটাইম ইনস্টিটিউট ডাটা সেন্টারের স্ট্যান্ডার্ড অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি। বিদেশি কোনো প্রকৌশলী এটার সাথে সম্পৃক্ত ছিল না, বাট আমরা ইকুইপমেন্ট প্রকিউরমেন্টের ক্ষেত্রে আমাদের যে লোকাল ভেন্ডার আছে তাদের সাপোর্ট নিয়েছি। টাইম ইনস্টিটিউশনের একজন প্রফেশনাল হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখানে একটি আন্তর্জাতিক মানের ডিআরএস নির্মাণ করা হয়েছে। দেশের কল্যাণে এই ডিজাস্টার ডাটা রিকভারি সেন্টার ভূমিকা রাখবে বলেও জানান প্রকল্প পরিচালক। টিয়ার 3 স্ট্যান্ডার্ডের ডাটা সেন্টার, বাট উইথ দ্য ক্যাপাসিটি অফ টিয়ার 4। আহমদ বাবু, 21 টেলিভিশন, যশোর। করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকার পরও অনেকেই পরছে না মাস্ক। বিভাগীয় নগরী রংপুরে সরকার ঘোষিত নো মাস্ক নো সার্ভিস কার্যক্রম নেই বললেই চলে। রাঙামাটিতেও মানা হচ্ছে না নির্দেশনা। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল ও রাঙামাটি প্রতিনিধি ছত্রং চাকমার রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। রংপুর বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 13,209 জন, মারা গেছেন 241 জন। শুধুমাত্র রংপুর জেলায় আক্রান্তের সংখ্যা 3,500 ছাড়িয়েছে, মৃত্যু 92। রংপুর অঞ্চলে ইতোমধ্যে শীত পড়তে শুরু করেছে, কিন্তু নগরীতে রাস্তায়, ব্যবসা প্রতিষ্ঠানে, অফিস আদালতে মাস্ক ব্যবহার করছেন না বেশিরভাগ মানুষ। বিরক্ত মনে হয় আর কি, নিঃশ্বাস দম ছোট হয়ে আসে, এই কারণে আমি পড়ি না। এই যে কাজ করতেছি তো এই জন্য পেপারে গোছাইতেছি, এই জন্য খুলে রাখলাম। মাস্ক পরলে আমাদের শরীর ঘামে আরো ভিজে যায়। মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে, তবে খুব একটা সুফল মিলছে না। নিয়মিত ভিত্তিতে আমরা জরিমানা সহ অন্য যে আইনগত ব্যবস্থা সেটা মোবাইল কোর্টের মাধ্যমে নেব। রাঙামাটিতেও মাস্ক পরার বাধ্যবাধকতা, তবে মাস্ক ছাড়াই ঘোরাফেরা করছেন লোকজন। চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন অনেকে। প্রশাসন থেকে এরকম চাপ দেয় মাস্ক বাধ্যতামূলক করতে হবে। আমাদের এখানে মাইক দিয়ে প্রত্যেকদিন পারমিশন করা হয়, তারপরও মানুষরা মাস্কবিহীন ছাড়া চলাফেরা করতেছে, দূরত্ব বজায় রাখতেছে না। একটি কারণ হচ্ছে যে মানুষের অসচেতনতা এবং হচ্ছে যে প্রশাসনের দুর্বল মনিটরিং ব্যবস্থা। এই জেলায় এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন 950 জন, সুস্থ হয়ে উঠেছেন 909 জন, উপসর্গ নিয়ে মারা গেছেন 14 জন। শীতকালে করোনা সংক্রমণ বাড়তে পারে বলছে স্বাস্থ্য বিভাগ। শীতকালে নতুন একটা ওয়েভ আসতে পারে, এই জন্য আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সিলিন্ডার আইসোলেশন সেন্টারও প্রস্তুত আছে, আমরা যাতে সর্বোচ্চ পরিমাণ সেবাটা আমরা আমাদের সাধ্যমতো দিতে পারি। মাস্ক না পরলে জরিমানাও করা হচ্ছে। যাতে সবাই মাস্কটা নিয়মিত পরে এবং এটা আরো কঠোর করার জন্য আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। দ্বিতীয় দফা করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় মাস্ক পরা নিশ্চিতে আরো কঠোর অবস্থান নিচ্ছে প্রশাসন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আগুন সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির সম্পৃক্ততা নেই দাবি ফখরুলের। ওয়াশিংটন ঢাকা সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলছেন বিশ্লেষকরা, বড় নিয়ামক দুই দলের আদর্শিক মিল। আরও 3টি নতুন জাতের ধান উদ্ভাবন, লবণ ও বন্যা সহিষ্ণু জাত নিয়ে চলছে গবেষণা। বিশ্বজুড়ে ফের করোনা সংক্রমণের রেকর্ড, শনাক্ত 6.5 লাখ, মৃত্যু 10,000 ছুঁই। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।